অন্ধকার পরিস্থিতি থেকে আলোর দিশা দেখায় মশাল এবং ভারতীয় ফুটবলের এই অন্ধকার পরিস্থিতি থাকলেও ইস্টবেঙ্গলের মশাল কিন্তু জ্বলছে। ঘরের মাঠে ইস্টবেঙ্গলের বড় জয়। ইস্টবেঙ্গল নতুন টুর্নামেন্ট খেলতে চলেছে, সেখানে বিনোর নতুন পরিকল্পনা। একজন দুর্দান্ত মাপের বিদেশি প্লেয়ার কিন্তু এবার সাইন হলো, কলকাতায় এলো নতুন বিদেশি, সেই নিয়েও আপডেট দেওয়া রয়েছে। ইস্টবেঙ্গলকে নিয়েই মূলত আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের আন্ডার 18-এর ম্যাচ নিয়ে, তো ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কিন্তু বিরাট বড় জয়। আজকে ঘরের মাঠে 5 স্টার পারফরমেন্স, 5-0 গোলে কিন্তু তারা আজকের এই ম্যাচটা জিতেছে এবং দুর্দান্ত তারা কিন্তু ফুটবল খেলেছে। আমরা গোলের হাইলাইটসগুলো যেগুলো দেখলাম, একটা কিন্তু সেট পিস থেকে, মানে কর্নারের থেকে জাস্ট একটু আগে, সেখান থেকে ডাইরেক্ট একটা গোল হয়েছে, একটা কাটিং করে গোল হয়েছে, একটা জটলা থেকে গোল হয়েছে। তো ওভারঅল গোলগুলো কিন্তু দুর্দান্ত ছিল। হ্যাঁ, খেলা দেখার কোনো রকম ব্যবস্থা করতে পারিনি, আমি দুঃখিত, আমি একটু ব্যস্ত ছিলাম, তো সম্ভব হয়নি আমার পক্ষে। তো আশা করছি যদি পরবর্তী সময় ঠিকঠাক লাইভ কোথাও হয় সেটা তোমাদের দেখার ব্যবস্থা করে দেব। এবং ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতেছে, যথেষ্ট ভালো ম্যাচ হয়েছে। পরবর্তী ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে 5 তারিখ, অর্থাৎ 5ই ডিসেম্বর ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচটাও আবার কিন্তু মিনি কলকাতা ডার্বি বা কলকাতা ডার্বি বলতে পারো, মোহামেডানের মুখোমুখি হবে সেই ম্যাচে ইস্টবেঙ্গল। আশা করছি পরবর্তী ম্যাচগুলোতেও ইস্টবেঙ্গল যেরকমভাবে শুরু করেছে, প্রথম ম্যাচে 1 পয়েন্ট, পরের ম্যাচে 5টা গোল 3টে পয়েন্ট, আশা করছি পরবর্তী ম্যাচগুলোও কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালো খেলবে। এবং এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের আরও একটুখানি কথা বলি দল নিয়ে, তো ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম মূলত খেলতে গেছে সিকিম ফুটবল অ্যাসোসিয়েশনের যেটা টুর্নামেন্ট, তো সেই গোল্ড কাপে সেখানে খেলতে গেছে ইস্টবেঙ্গল, যেখানে ইস্টবেঙ্গল কিন্তু আগামীকাল মুখোমুখি হতে চলেছে সার্ভিসেসের সঙ্গে। ম্যাচের যদি সময়ের কথা বলো তো বিকেল 4:30 থেকে কিন্তু কালকে ইস্টবেঙ্গল এই ম্যাচটা খেলবে। ম্যাচ দেখতে গেলে SSEN মোবাইল অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে তোমাদের খেলা দেখতে হবে। তো ওভারঅল তোমরা খেলা কিন্তু দেখতে পাবে। এবং কালকে আমিও একটু ব্যস্তর মধ্যে থাকবো, তাও যদি আমি ফিরে পড়তে পারি সময় মতন তো আমরা একসাথে ম্যাচ দেখব। তা না হলেও কিন্তু তোমাদের ম্যাচ দেখার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। তার জন্য যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশন বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়া পেজটাকে একটুখানি ফলো করে রেখো, সেখানে যদি কোনো রকম আপডেট পাই অবশ্যই সেখানে আমরা শেয়ার করে দেব। তো ওভারঅল কালকে কিন্তু ইস্টবেঙ্গল একটা ভালো ম্যাচ এবং বড় ম্যাচ খেলতে চলেছে এবং অবশ্যই বিনোজর চেষ্টা করবে টুর্নামেন্টের ট্রফি ঘরে আনতে, কারণ ইস্টবেঙ্গল মোহনবাগান যে সমস্তই টুর্নামেন্ট খেলে কিনা তারা ট্রফির জন্যই খেলে। তো অবশ্যই ইস্টবেঙ্গলের বেশি তো ম্যাচ নয়, কোয়ার্টার ফাইনাল ইস্টবেঙ্গল ম্যাচ খেলবে, তারপরে সেমিফাইনাল এবং ফাইনাল। তো কম সময়ের মধ্যে যদি ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টটা জিতে নিতে পারে যথেষ্ট ভালো হবে। এবং এই টুর্নামেন্টে বিদেশি প্লেয়ার ব্যবহার করার জায়গা রয়েছে, 6 জন প্লেয়ারকে রেজিস্টার করানো যায়, 4 জন বিদেশিকে খেলানো যায়, কিন্তু না, ইস্টবেঙ্গল মূলত যে সমস্ত প্লেয়ারদের নিয়ে গেছে তারা হচ্ছে রিজার্ভ টিমের প্লেয়ার। এটা হচ্ছে একটা ব্যাপার, কিছু করার নেই, ঠিক আছে। যা হয়েছে ভালোই হয়েছে, প্লেয়াররা সুযোগ পাবে, রিজার্ভ টিমের প্লেয়াররা সুযোগ পাবে, সেটা হচ্ছে সবথেকে ভালো ব্যাপার। তো ইস্টবেঙ্গল বেশ কিছু সিনিয়র ফুটবলারকেও নিয়ে গেছে, তো তার মধ্যে অবশ্যই প্রভাত লাগড়া তাকে নিয়ে যাওয়া হয়েছে, রামসাঙ্গাকেও নিয়ে যাওয়া হয়েছে। তো বিনো জর্জ কীরকম প্ল্যানিং করতে পারে এই ম্যাচের জন্য যদি আমরা প্লেইং 11-এর নিয়ে কথা বলি, আমি গোলের তলায় নো ডাউট দেখতে চাই কিন্তু গৌরব সাউকে, কারণ গৌরব সাউ যে কটা CFL এর ম্যাচ খেলেছে নেক্সট লেভেলে তার মধ্যে কনফিডেন্স দেখেছি এবং ইস্টবেঙ্গল খুব একটা সেই ম্যাচগুলোতে হারেনি। আদিত্য পাত্রও ভালো গোলকিপার, কিন্তু কনফিডেন্স লেভেল অনেকটাই ডাউন হয়েছে। আদিত্য খেললে সেই ছোটোখাটো এমন ভুল করে সেখান থেকে ইস্টবেঙ্গলকে ভোগান্তি হতে হয় এবং নকআউট ম্যাচ, তো সেক্ষেত্রে অবশ্যই এক্সপিরিয়েন্সের থেকে দরকার নেই, যে রিসেন্ট ফর্মে ভালো রয়েছে সেখানে অবশ্যই আমি তো দেখতে চাই গৌরবকে সুযোগ দেওয়া হোক। এবং কিছুদিন আগে ইস্টবেঙ্গল আরও একটা টুর্নামেন্ট খেলতে গিয়েছিল, সেখানে আদিত্য পাত্র গোলের তলায় ছিল, সেখানে ইস্টবেঙ্গল মনে হয় 2-0 না 3-0 গোলে হেরে এসেছিল। তো আমি একদমই চাই, যে মন থেকে চাই সেখানে গৌরবকে সুযোগ দেওয়া হোক। এবং ডিফেন্স লাইনের যদি কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই চাকু মান্ডির সঙ্গে প্রভাত লাগড়া তারা সেন্টার ব্যাকে খেলবে, সাইড ব্যাকে কিন্তু বিক্রম প্রধানের সঙ্গে সুমন দে তারা সাইড ব্যাকে খেলবে। মাঝ মাঠে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই রামসাঙ্গা রয়েছে, তন্ময় রয়েছে এবং নাসিবকে একসাথে ব্যবহার করা উচিত। এবং আক্রমণ বিভাগের দিকে তাকালে সেখানে সায়ন ব্যানার্জি, আমানসিকে এবং তার সাথে জেসিনটিকে প্রথম থেকে শুরু করুক, পরবর্তী সময় মনতোষ মাঝি রয়েছে, আরও বেশ কিছু ভালো প্লেয়ার গেছে, তাদেরও পরবর্তী সময় সুযোগ দেওয়া যাবে। কিন্তু
বেস্ট প্লেয়িং ইলেভেনের যদি কথা বলো তো এটাই কিন্তু হতে চলেছে বিনো জর্জের বেস্ট প্লেয়িং ইলেভেন। তো আমরা আশা করছি ইস্টবেঙ্গল একটা ভালো ফলাফল করবে। আর অবশ্যই সকলে চেষ্টা করো স্কোর লাইন প্রেডিকশান করে যাওয়া যে ইস্টবেঙ্গল এই ম্যাচটাতে ঠিক কীরকম রেজাল্ট হবে। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে। সকলে একটা করেই স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দলকে নিয়ে কথা বলি, তো সিনিয়র দল তো প্রস্তুতি নিচ্ছে, মাঝখানে 2 দিন তাদের রেস্ট দেওয়া হয়েছিল, আজ থেকে আবারও তারা অনুশীলন শুরু করেছে। এবং আজকের অনুশীলনে দেখার বিষয় ছিল যে ঠিক কীরকম হয়। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, আজকে অনুশীলনে জাতীয় দলের শিবির থেকে কিন্তু এবার ফিরেছে আনোয়ার আলী। সে কয়েকটা দিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সেও কিন্তু শিবিরে যোগদান করেছে। তো ওভারঅল দুর্দান্ত তারা প্র্যাকটিস করছে, বিশেষত কেবিন সিভিলের রাকিব খুব সুন্দর ছন্দে রয়েছে। মাঝমাঠে কিন্তু রাশিদ সে যেরকম ডিফেন্স সামলাচ্ছে, সঙ্গে গিয়ে অ্যাটাকে গিয়ে গোলও করে আসছে। বেশ কয়েকটা প্র্যাকটিস ভিডিওতে আমরা সেগুলো দেখতে পাচ্ছিলাম। ওভারঅল দেখতে গেলে কিন্তু যথেষ্ট ভালো একটা ছন্দবদ্ধ পরিবেশ রয়েছে। এবং ইস্টবেঙ্গলের এবার কিন্তু যে সেমিফাইনাল ম্যাচ, তো সেখানে কিন্তু আনোয়ার এবং কেবিন সিভিলের কঠিন চ্যালেঞ্জ হবে। পাঞ্জাব যথেষ্ট ভালো দল, কীরকম দল সেই নিয়ে অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি একটা স্পেশাল ভিডিওতে। তো ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে যে কতটা কঠিন পাঞ্জাব প্রতিপক্ষ হতে চলেছে। তো সেখান থেকে বুঝতে পারবে। তো যত তাড়াতাড়ি এবার আনোয়ার কেভিন তারা নিজেদের মধ্যে আবারও সেই ছন্দ ফিরে পাবে ততই ভালো। হাতে সময় তো রয়েছে, এখনও দেখতে গেলে মোটামুটি 10টা দিনের কাছাকাছি সময় রয়েছে। তো সেই সময়ের মধ্যে নিজেদের প্র্যাকটিসে আরও বেশি জোর দেবে। এবং সবথেকে যেটা দেখার বিষয় যে মাঝ মাঠে কীরকম খেলছে, কারণ সল ইনজুরি থেকে ব্যাক করছে। সলকে হয়তো 90 মিনিট খেলানোর জায়গায় নাও থাকতে পারে। তো প্রথম থেকে তাহলে কি সলকে ব্যবহার করা হবে নাকি শেষের দিকে সলকে নিয়ে আসা হবে? তো আমি তো বলবো সল যদি 45 মিনিট মতন খেলার জায়গায় থাকে তো প্রথম 45 মিনিট যদি সেই জায়গায় জিকসান সিং বা সৌভিক চক্রবর্তীকে খেলিয়ে দেওয়া যায় কোনো অসুবিধা নেই। তারা ভালো যদি খেলে তো তাদের তাহলে কিন্তু 55, 60 বা 70 মিনিট পর্যন্ত খেলানো যেতে পারে। পরবর্তী সময় সলকে নিয়ে এসে মিডফিল্ডে পুরো কম্প্যাক্ট করে দেওয়া যেতে পারে। এবার যদি সল ঠিকঠাক থাকে তাহলে সলকেই প্রথম থেকে খেলানো হবে। তো এটাই হচ্ছে ব্যাপার যে সলকে নিয়েই একটুখানি ডাউট রয়েছে, যদিও মেডিকেল রিপোর্ট অনুযায়ী কিন্তু সল পুরোপুরি সুস্থ, কোনো রকম তার অসুবিধা নেই এবং সে নিজেও যথেষ্ট ভালো প্র্যাকটিস করছে। এবার পুরোপুরি ব্যাপারটা কোচের ওপর নির্ভর করছে। আমরা খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল কীরকম পরিকল্পনায় আর যে ম্যাচগুলো পড়ে রয়েছে সেমিফাইনাল এবং ফাইনাল সেই জন্য যেতে চলেছে সেই নিয়ে আমরা খুব তাড়াতাড়ি অবশ্যই আমরা আলোচনা করে নেব। তাই যারা এখনও পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে সমস্ত লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। এবং এর মাঝখানেই কিন্তু হঠাৎ সবাইকে চমক দিয়ে একজন স্প্যানিশ প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। তো প্লেয়ারটা কি আগে তোমাদের একটুখানি বলে রাখি, 25 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার বা অ্যাটাকার সেকেন্ড স্ট্রাইকার পজিশনের প্লেয়ার অ্যান্থনি মোয়ন। তো অ্যান্থনি যদি আমরা কথা বলি তো সে ক্লাব কেরিয়ারে কিন্তু বেশিরভাগ সময়ই খেলেছে স্পেনের সেকেন্ড টায়ার লিগে তার খেলার হিউজ অভিজ্ঞতা রয়েছে। এছাড়া স্পেনের থার্ড টায়ার লিগেও সে খেলেছে এবং স্পেনেই পুরো কেরিয়ারটা তার ফুটবল কেরিয়ারটা তৈরি হয়েছিল। সেখানে টোটাল 132টা ম্যাচে 12টা গোল 5টা অ্যাসিস্ট এবং যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার। মাত্র 25 বছর বয়সে সে কিন্তু ইন্ডিয়াতে আসছে এবং অফিসিয়ালি তাকে সাইন করিয়ে নিয়েছে ডায়মন্ড হারবার। সিজনের মাঝপথেই তাকে সাইন করানো হয়েছে, কারণ সে যেই ক্লাবে খেলছিল স্প্যানিশ ক্লাবে সেই ক্লাবটা রেলিগেট হয়ে যাওয়ার জন্য সে চলে এসেছে ডায়মন্ড হারবারে। তো আইএসএল হবে কি হবে না তার কোনো ঠিক নেই, কিন্তু আই লিগের জন্য ডায়মন্ড হারবার দুর্দান্ত সাইনিং করেছে বিদেশি প্লেয়ারগুলো। তো এই প্লেয়ারটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে যে সে কীরকম খেলে। এত কম এজের একজন স্প্যানিশ প্লেয়ার এসেছে, সেটা একটা বিশাল বড় ব্যাপার। আমাদের এরকম ইন্ডিয়ান ফুটবলে পরিস্থিতি থাকার পরেও এরকম একজন প্লেয়ারকে পাওয়া গেছে। তো আশা করছি সে ভালো পারফরমেন্স করবে ডায়মন্ড হারবারের জার্সি গায়ে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করা ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।